গাজায় থেমে নেই ইসরায়েলের নৃশংসতা। নতুন করে স্কুল ও ত্রাণ কেন্দ্র সহ একাধিক স্থানে হামলায় অন্তত ৯৫ ফিলিস্তিনি নিহত। মেক্সিকোতে মহাসড়কে পাশ থেকে ২০টি মরদেহ উদ্ধার। সবার শরীরে গুলির চিহ্ন রয়েছে। ৪টি মরদেহ রাস্তায়, বাকি ১৬টি পরিত্যক্ত গাড়িতে পাওয়া যায়। তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ। ফ্রান্সে নজিরবিহীন পরিস্থিতি, রেড অ্যালার্ট জারি। দাবানলে পুড়ছে তুরস্ক। এবং এআই ও তথ্য সুরক্ষা নিয়ে সতর্কতা জারি চীনের। ডিজিটাল সিস্টেমে সংবেদনশীল এবং ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবা আফরোজ। যুদ্ধবিধ্বস্ত গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন চলছেই। উপত্যকাটিতে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলা থেকে রেহাই পায়নি গাজার হাসপাতাল ও স্কুলও। এদিকে চূড়ান্তভাবে হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় সামরিক অভিযান চলবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। আর কত লাশের সারি দেখে ইসরায়েলে হত্যাযজ্ঞ বন্ধ করবে বর্বর নেতানিয়াহু প্রশাসন? আর কত মায়ের বুক খালি হলে শান্ত হবে উগ্র ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি স্থাপনের কথা বললেও প্রতিদিনই প্রাণ ঝরছে উপত্যকাটিতে। সেখানে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ৯৫ ফিলিস্তিনি। সোমবার উত্তর গাজার সমুদ্র তীরবর্তী আল বাকা ক্যাফেতে বোমা হামলা চালিয়ে নারী, শিশু, সাংবাদিক সহ ৩৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি নৌবাহিনী। হামলা চালানো হয়েছে খান ইউনিসে অবস্থিত একটি ত্রাণ কেন্দ্রেও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর ত্রাণ কেন্দ্রের সামনে অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ১৫ ফিলিস্তিনি, আহত হয়েছে আরও অন্তত ৫০ জন। এদিন মধ্য গাজার আল আকসা শহীদ হাসপাতাল চত্বরেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলা হয়েছে উপত্যকাটির ইয়াফা স্কুলে আশ্রয় নেয়া কয়েকশো বাস্তুচ্যুত মানুষের ওপরও। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ও সেনাবাহিনী প্রধান ইয়াল জামির। নিজেদের উদ্দেশ্য সাধন না হওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে বলে জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। আমরা গাজা যুদ্ধের শেষ পর্যায়ের দিকে এগোচ্ছি। আমাদের প্রধানতম লক্ষ্য হল হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল ও তাদের কারাগারে আটক ইসরায়েলি বন্দীদের মুক্ত করা। অন্যদিকে ইরানের সঙ্গে সংঘাতের পর কূটনৈতিক কৌশল হিসাবে সিরিয়া ও লেবাননের সঙ্গে সম্পর্ক জোরদারের কথা জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন শার। সোমবার জেরুজালেমে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সিরিয়া ও লেবাননের মতো প্রতিবেশী দেশগুলোকে শান্তি ও স্বীকৃতির বৃত্তে আনতে আমরা আগ্রহী। তবে যে কোনো সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ইসরায়েলের অত্যাবশ্যকীয় ও নিরাপত্তার স্বার্থ আমরা অক্ষুণ্ণ রাখব। অর্ণব প্রসাদ, RTV। এদিকে নতুন করে ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ গাইডেড বোমা বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তথ্যটি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। অনুমোদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন মার্কিন ডলারের গাইডেড বোমা কিট ও সংশ্লিষ্ট সহায়তা সামগ্রী বিক্রি করতে যাচ্ছে। এই পদক্ষেপ ইসরায়েলের সামরিক সক্ষমতা বৃদ্ধি করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি DSCA। পাশাপাশি ইসরায়েলের সুরক্ষা নিশ্চিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানায় সংস্থাটি। যুক্তরাষ্ট্র এমন সময় অস্ত্র বিক্রির অনুমোদন দিল যখন গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা চলমান।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের তহবিলে ব্যাপক কাটছাঁট ও সংস্থাটি ভেঙে দেওয়ার সম্ভাব্য পরিকল্পনার ফলে 2030 সালের মধ্যে 1,40,00,000-এরও বেশি মানুষের অকাল মৃত্যু হতে পারে, এমন দাবি করেছে বিখ্যাত চিকিৎসা বিষয়ক গবেষণার সাময়িক দ্য ল্যান্সেট। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, অপ্রয়োজনীয় খরচ কমানোর কথা বলে 2025 সালের শুরু থেকে ইউএসএইডের বাজেট কমাচ্ছে ট্রাম্প প্রশাসন। মানবতা কর্মী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইউএসএইডের তহবিল বহু দরিদ্র ও মধ্যম আয়ের দেশে, বিশেষ করে আফ্রিকান অঞ্চলের স্বাস্থ্য অবস্থার অবিচ্ছেদ্য বিষয়। গেল 2 দশকে ইউএসএইড সাপোর্টের প্রোগ্রামগুলো বিশ্বজুড়ে প্রায় 9,10,00,000 প্রাণ বাঁচিয়েছে। এর মধ্যে 30 মিলিয়ন শিশুও ছিল। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মহাসড়কের পাশ থেকে উদ্ধার হয়েছে 20টি মরদেহ। নিহতদের সবার শরীরে গুলির চিহ্ন রয়েছে। দেশটির সিনাওয়ালা প্রদেশে এই ঘটনা ঘটে। গেল 1 বছরে মেক্সিকোর এই অঞ্চলটিতে সহিংসতা মারাত্মক হারে বেড়েছে। সোমবার দেশটির প্রাদেশিক প্রসিকিউটরের দপ্তর জানায়, এর মধ্যে 4টি মরদেহ রাস্তার ধারে পড়েছিল। বাকি 16টি মরদেহ একটি পরিত্যক্ত গাড়ির ভেতরে পাওয়া যায়। 2006 সাল থেকে এই পর্যন্ত মাদক সংক্রান্ত সহিংসতায় মেক্সিকোতে প্রাণ হারিয়েছে প্রায় 4,80,000 মানুষ। এছাড়া 1,20,000-এরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে। ইউরোপ জুড়ে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ। ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল ও গ্রিস সহ বহু দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা। দাবানলে পড়ছে তুরস্ক। এমন পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রস্তুত হওয়ার আহ্বান জাতিসংঘের। বিস্তারিত বিনয়ামিনের রিপোর্টে। গেল বেশ কয়েকদিন ধরে ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় ইউরোপ জুড়ে বড় আকারে সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার প্যারিস সহ ফ্রান্সের 16টি অঞ্চলে সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করেছে দেশটির প্রশাসন। এছাড়া আরও 68টি অঞ্চলে দেয়া হয়েছে কম ঝুঁকির অরেঞ্জ অ্যালার্ট। সোমবার অন্তত 84 অঞ্চলে অরেঞ্জ অ্যালার্ট জারি ছিল ফ্রান্সের। স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য এবং ক্রোয়েশিয়া সহ বলকান অঞ্চলের দেশগুলোর কিছু অংশেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অনেক দেশই প্রস্তুত রেখেছে জরুরি চিকিৎসা পরিষেবা। জনসাধারণকে বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হতেও নিষেধ করেছে কর্তৃপক্ষ। সপ্তাহের মাঝামাঝি তাপদাহ সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রোম, মিলান, ভেনিস ও সার্ডিনিয়া দ্বীপসহ 21 শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইতালি। তাপপ্রবাহজনিত অসুস্থতা ও হিটস্ট্রোকের ঘটনা 10% পর্যন্ত বেড়েছে বলে জানায় দেশটির জরুরি চিকিৎসা পরিষেবা বিভাগ। সোমবার ভয়াবহ তাপপ্রবাহের সাক্ষী হয়েছে যুক্তরাজ্য। গতকাল যুক্তরাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা 33.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। তীব্র গরমের সতর্কতা রয়েছে স্পেনেও। ইতিহাসের সবচেয়ে উষ্ণতম মাস পার করল দেশটি। একই রকম পরিস্থিতি পর্তুগালেও। রাজধানী লিসবন সহ 7টি অঞ্চলে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। জার্মানির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা 38 ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে। এটি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। তীব্র তাপপ্রবাহের কারণে রাইন নদীর পানি কমে যাওয়ায় জাহাজে মালামাল পরিবহনও কঠিন হয়ে পড়েছে জার্মানিতে। কয়েকদিন ধরে 40 ডিগ্রির কাছাকাছি রয়েছে গ্রিসের তাপমাত্রা। এতে রাজধানী এথেন্সের আশেপাশের উপকূলীয় এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ইউরোপের পাশেই তুরস্কে ছড়িয়ে পড়েছে দাবানল। আগুনের কবল থেকে বাঁচতে ইজমির সহ পশ্চিমাঞ্চলের 50,000-এর বেশি বাসিন্দাকে সরিয়ে দেয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে দমকল কর্মীরা। সোমবার পর্যন্ত দোয়ানবেই এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সময়ের আগে এবার গ্রীষ্মকালীন তাপপ্রবাহ শুরু হওয়ায় জলবায়ু পরিবর্তনের বিষয়ে সতর্ক করেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। এ সময় জীবাশ্ম জ্বালানির মতো দূষণকারী শক্তির ব্যবহার কমানোর আহ্বান জানান তিনি। Almost risk their lives in order to get food. বিনয়ামিন, RTV। সিরিয়ার উপর দীর্ঘদিন ধরে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার এই লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট তথ্যটি নিশ্চিত করেছেন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে ট্রাম্প প্রশাসন অঙ্গীকারবদ্ধ বলে এ সময় জানান তিনি। এদিকে ট্রাম্পের আদেশ জারির পর দেশটির অর্থ বিভাগ সিরিয়ার অন্তত 518 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এদিকে সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানি। এর মাধ্যমে সিরিয়ার পুনর্গঠন এবং উন্নয়নের সম্ভাবনার নতুন দ্বার তৈরি হয়েছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় হওয়া এই ফোন আলাপে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে বিভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। সেই সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যকার হওয়া এই ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইংস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও ফোন আলাপের খবর প্রকাশিত হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও তথ্য সুরক্ষা নিয়ে সতর্কতা জারি করেছে চীন। হ্যাফেই শহরে অনুষ্ঠিত চায়না ইন্টারনেট সভ্যতা সম্মেলনে এই সতর্কতা জারি করে দেশটির বিশেষজ্ঞরা। এ সময় ব্যবহারকারীরা অজান্তে কিভাবে সংবেদনশীল তথ্য বেহাত হতে পারে সেই সম্পর্কেও সচেতন করেন তারা। আর জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত তথ্য সংগ্রহ ও ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করেছেন চীনের বিশেষজ্ঞরা। সম্প্রতি চীনের হানহুই প্রদেশের হফেই শহরে অনুষ্ঠিত চায়না ইন্টারনেট সভ্যতা সম্মেলন 2025-এ এই উদ্বেগ জানান তারা। সম্মেলনে চীনের কেন্দ্র ও স্থানীয় সরকারের কর্মকর্তা সহ বড় গণমাধ্যম, সামাজিক সংগঠন, ইন্টারনেট কোম্পানি, গবেষক এবং শিক্ষার্থীরা অংশ নেন। জেনারেটিভ এআই প্রযুক্তি মূলত ডেটা চালিত। এখন চ্যালেঞ্জ হলো বৃহৎ মডেলের জন্য ভাষাগত কর্পোরা সহ বিপুল পরিমাণে ডেটা প্রয়োজন। ব্যক্তিগত তথ্য সুরক্ষার দৃষ্টিকোণ থেকে কোন ডেটা রাখা উচিত এবং কোনটি বাদ দেওয়া উচিত তা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎস ডেটার উপর কার্যকর নিয়ন্ত্রণ গোপনীয়তা এবং সুরক্ষা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উৎস ডেটার উপর কার্যকর নিয়ন্ত্রণ গোপনীয়তা এবং সুরক্ষা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞরা জানান, জেনারেটিভ এআই যেভাবে বিশাল তথ্য বিশ্লেষণ করে টেক্সট, ছবি ও ভিডিও তৈরি করে, তাতে ব্যবহারকারীর অজান্তেই সংবেদনশীল তথ্যের ঝুঁকি বাড়ে। আমাদের প্রাত্যহিক জীবনে তথ্য প্রযুক্তি উল্লেখযোগ্য সুবিধা এনেছে, কিন্তু এটি নতুন নতুন চ্যালেঞ্জও তৈরি করেছে। যদি ব্যবহারকারীরা নিজেদের তথ্য সরিয়ে নেন, এরপরও কিছু কারণে ডিজিটাল সিস্টেমে সংবেদনশীল এবং ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে। অনেক সময় ব্যবহারকারীরা নিজের অজান্তেই এমন তথ্য দিয়ে থাকেন, যা পরবর্তীতে প্রাইভেসি লঙ্ঘনের কারণ হতে পারে। সম্মেলনে বিশেষজ্ঞরা তথ্যের উৎস নিয়ন্ত্রণ ও ডিজিটাল পদাঙ্ক সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আর টিভির সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান আর টিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।